দর্শক শুভেচ্ছা। খবর প্রতিদিন অনুষ্ঠান থেকে আপনারা যে যেখানে থাকেন শুভেচ্ছা জানাই। বাংলাদেশ টেলিভিশনের শহীদ ফিরোজ কায়েম চৌধুরী স্টুডিও থেকে আমরা এই অনুষ্ঠান বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আজ সকালে যে খবরের কাগজগুলো আপনাদের হাতে পৌঁছবে তারই কিছু শিরোনাম নিয়ে আমরা আলোচনা করে থাকি। যথারীতি আমাদের এখানে দুজন অতিথি আছেন স্টুডিওতে। আমি পরিচয় করিয়ে দিচ্ছি, জনাব নাজমুল চৌধুরী শারন, উনি গবেষক এবং বেসরকারি সংগঠন সুচিন্তা বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য। এরপর আছেন সিনিয়র সাংবাদিক দৈনিক যুগান্তরের ভাই সম্পাদক জনাব সাইফুল আলম। আপনাদের শুভেচ্ছা জানাই। আমরা একটু শিরোনাম দেখে নিই। জার্মান সফর করছেন উনি। গতকাল জার্মানির রাজধানী বার্লিনে জার্মান বিশিষ্ট নেতৃস্থানীয় বিনিয়োগকারীদের সাথে মত বিনিময় করেছেন এবং একটি বক্তব্য দিয়েছেন। ভাষণে উনি বলেছেন যে বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন। এরপর ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলির স্পেশাল একটা সেশনে উনি বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রী হিসেবে বিশেষ কিনোট পেপার প্রেজেন্ট করেছেন। জনাব নাজমুল, কিভাবে এই প্রধানমন্ত্রীর এই আহ্বান এবং বিশ্ব স্বাস্থ্য সভায় যে উনি বক্তব্য দিয়েছেন কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। বিনিয়োগ প্রসঙ্গে যদি শুরু করেন। ধন্যবাদ দর্শকদের যারা বিটিভির মাধ্যমে আজকে এই অনুষ্ঠানটি দেখছেন। আমরা সবাই জানি যে মাননীয় প্রধানমন্ত্রী বর্তমানে জার্মানি সফর করছেন এবং যেই ব্যাপারটি আজকে আমরা পত্রিকার মাধ্যমে জানতে পারলাম এবং টিভি চ্যানেলের মাধ্যমে উনি ওখানে একটি ইনভেস্টমেন্ট সেমিনারে জার্মান বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন যে বাংলাদেশে বিনিয়োগ করার জন্য। জিওগ্রাফিক্যালি বাংলাদেশ কিন্তু এখন ওয়ার্ল্ডের এমন একটা লোকেশনে আছে যেটা যে কোনো ইউরোপিয়ান বিনিয়োগকারীর জন্য বলেন আর মিডল ইস্টার্ন বলেন ইজ ভেরি মানে ইনভেস্টমেন্ট হাব বিকজ অফ বাইং পাওয়ার এবং আমাদের লো কস্ট লেবার। এবং মাননীয় প্রধানমন্ত্রীর এই যে আহ্বান, আমরা জানি জার্মানি টেকনোলজিক্যালি খুবই অ্যাডভান্স একটা কান্ট্রি এবং ওখানের যে পরিমাণ হেভি ইন্ডাস্ট্রিগুলো আছে, অটোমোবাইল শিল্প আছে তারা ওষুধ শিল্প ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লিডিং কোম্পানি কেমিক্যালে। তো আমরা যদি দেখি যে বাংলাদেশে এফডিআই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যদি পর্যালোচনা করি, বাংলাদেশে কিন্তু জার্মানির সাথে যেই বাণিজ্য সম্পর্ক ওটি কিছু ক্ষেত্রে লিমিটেড। জাহাজ নির্মাণ শিল্প আছে, কিছু জার্মান কোম্পানি এখানে কেমিক্যাল বিজনেসে ইনভলভ আছে। যেমন একটা পজিটিভ নিউজ, যেমন বাংলাদেশ জার্মানিতে কিন্তু জাহাজ রপ্তানি করছে কিছুদিন ধরে। তো মাননীয় প্রধানমন্ত্রী যেই উদ্যোগটি নিয়েছেন, এই জার্মান সফরটাকে আমি অত্যন্ত সময়োপযোগী হিসেবে দেখি। আপনি যদি দেখেন যে বাংলাদেশের র্যাঙ্কিং কিন্তু আস্তে আস্তে বাড়ছে। র্যাঙ্কিং মানে কি? ইনভেস্টমেন্ট এন্ড ইকোনমিক। জাপান ইন্টারন্যাশনাল ব্যাংক নামে একটি জাপান ইন্টারন্যাশনাল এজেন্সি কিছুদিন আগে একটা রিপোর্ট প্রকাশ করে যেখানে বাংলাদেশকে ওয়ান অফ দ্য টপ 15 ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন হিসেবে ঘোষণা করেছে। আপনি যদি দেখেন যে ব্রিক, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, এরপরে গভর্নমেন্ট আরেকটি রিপোর্ট প্রকাশ করেছে যেটা নেক্সট 11 নামে। এই নেক্সট 11-এও কিন্তু বাংলাদেশ আছে। বিশ্বে যেই অর্থনৈতিক মন্দাটি চলছে ওই সময় কিন্তু আমরা তেমনভাবে এফেক্টেড হই নাই, কারণ আমাদের যেই লো কস্ট লেবার একটা আমাদের পজিটিভ জিনিস এবং আমাদের যারা শ্রমবাজার যেটি আছে বাংলাদেশের আভ্যন্তরীণ, এরা কিন্তু খুবই এফিশিয়েন্টলি কিন্তু গ্লোবাল মার্কেটে কিন্তু সাপ্লাই করে যাচ্ছে। আপনি যদি আরএমজি সেক্টর দেখেন, রেডিমেড গার্মেন্টস, বাংলাদেশ ইজ নাও প্রথম 3টি দেশের একটি। তো আমরা কিন্তু খুবই অল্প সময়ে এই সেক্টরটি ডেভেলপ করেছি, কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় একটি কথা বলে থাকে, আমাদের আসলে কোনো সমস্যা নাই, আমাদের যেটা আছে সেটা হচ্ছে কয়েকটা চ্যালেঞ্জ আছে। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হলে দক্ষ একটি নেতৃত্ব দরকার। এবং ভিশন 2021 আমাদের মধ্যে তো আসলে এতদিন ভিশন ছিল না, ডিভিশন ছিল। এই ভিশন 2021-এর মাধ্যমে নতুন প্রজন্মকে অনেকটা ইন্সপায়ার্ড করেছে যে উই হ্যাভ টু ওয়ার্ক ডেডিকেটেডলি ফর দ্য কান্ট্রি। এবং যেভাবে ফরেন ইনভেস্টমেন্ট গুলাকে অ্যাট্রাক্ট করার জন্য একের এক ট্যুর উনি করছেন এবং এভাবে অ্যাপিল জানিয়ে যাচ্ছেন, কারণ একটি দেশের হেড অফ স্টেট হিসেবে যখন আপনি কোনো ব্যবসায়ী প্রতিনিধিদের কাছে যখন একটি অ্যাপিল জানান, তখন কিন্তু ইনভেস্টররা অনেক বেশি সিকিউর ফিল করে টু ইনভেস্ট ইন দ্যাট কান্ট্রি। সো আমরা এই ক্ষেত্রে কমিউনিকেশন এবং ইন্টারঅ্যাকশন গুলো খুবই গুরুত্বপূর্ণ। জনাব সাইফুল আলম, আপনি কিভাবে দেখছেন এই যে আহ্বান, আপিল, এই যে বাংলাদেশে ইনভেস্টমেন্ট সিনারিওটা তুলে ধরা? না, একটা বিষয় স্পষ্ট, এটা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী যখন বাইরে যান তখন স্বাভাবিকভাবেই আমরা লক্ষ্য করি যে 3 ধরনের বৈঠক করেন উনি। একটা হলো যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বৈঠক করেন, দ্বিতীয়ত হলো সেই দেশের
ব্যবসায়ী কমিউনিটির সঙ্গে বসেন, যারা সেই দেশে বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন, শিল্পপতি আছেন, বাইরে সেই দেশের বাইরেও যারা বিনিয়োগ করেন, তাদের উদ্দেশ্যে তিনি কিছু বক্তব্য রাখেন। আর একটা হলো অফিসিয়াল সাইড, এই মোটামুটি তিনটে কাউন্টারপার্ট সাইডের কথা বলেন। আমরা লক্ষ্য করলাম যে জার্মানিতে তিনি ইতিমধ্যেই যারা শিল্পপতি বিভিন্ন দেশে বিনিয়োগ করছেন এমন নেতৃবৃন্দের সঙ্গে গতকাল বৈঠক করেছেন এবং সেখানে তিনি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন এবং সুস্পষ্টভাবেই যেটা বলা হয়েছে যে হ্যাঁ, বাংলাদেশ এই মুহূর্তে ভৌগোলিক কারণে একটা সুবিধাজনক অবস্থানে রয়েছে। সেটি ধরেন আপনি আমাদের পার্শ্ববর্তী দেশ রয়েছে ভারত, খুব কাছাকাছি আছে চীন, এদিকে মিয়ানমার, নেপাল, ভুটান, সবকিছু মিলে আমরা একটা সুবিধাজনক অবস্থায় আছি। কারণ আমাদের দুইটি বড় সমুদ্র বন্দর রয়েছে, একটি আপনার গভীর সমুদ্র বন্দর স্থাপনের আমরা উদ্যোগ গ্রহণ করেছি, যেটি আমাদের জন্য অর্থনীতির জন্য খুবই ইতিবাচক ফল এনে দেবে বলে আমরা বিশ্বাস করি। দ্বিতীয়ত আরেকটি দেখেন যে একটি বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করার চিন্তা ভাবনা কিন্তু সরকার করছে, সেটাও দূরদৃষ্টি পরিকল্পনা লাগবে। আপনার শুধুমাত্র ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে আমাদের ভবিষ্যতে হবে না, আমাদের আরো 20 বছর 25 বছর পরের কথা, 50 বছর পরের কথা চিন্তা করতে হবে। সেদিক থেকে আমার মনে হয় উদ্যোগগুলো যথেষ্ট অনুকূলে রয়েছে এবং ভৌগোলিক অবস্থান দিক থেকে অনুকূলে আছি। আরেকটা ব্যাপার হলো যে বিশ্বে গত 2 বছরে বড় ধরনের দুটি অর্থনৈতিক ধাক্কা কিন্তু গেল। একটি ধাক্কা এর আগে গেছে, সেটি বাংলাদেশকে যতটা না স্পর্শ করতে পেরেছে। এবারে ধাক্কাটা কিন্তু একটু ডিফারেন্ট, যে কারণে বাংলাদেশ কিছুটা শঙ্কিত, অস্বীকার করার কোনো উপায় নাই, যেহেতু বিশ্বে জ্বালানি এবং খাদ্য মূল দুটি জিনিসের দাম অনেক বেড়েছে এবং তার ধাক্কা কিছুটা গোটা ইউরোপ গোটা ইউরোপকে কিন্তু নাচিয়ে দিয়েছে। আমেরিকা বলেন, ইউরোপ বলেন, সব জায়গায় কিন্তু আমরা ওয়াল স্ট্রিট যে বিক্ষোভ, যে সংগ্রাম, যে আন্দোলন, আপনার চাকরির যে দাবি, ক্ষুধার্ত মানুষের যে হাহাকার, সেটা কিন্তু আমরা শুনতে পেয়েছি। প্রচুর প্রচুর লোক কিন্তু চাকরিহারা হয়েছে এর মধ্যে। তো তার একটা ধাক্কা বাংলাদেশে লাগতে পারে এরকম একটা আশঙ্কা আমরা করছি, যদিও এখন পর্যন্ত আমরা পজিটিভ ইয়েতে আছি। দেখেন যে জিডিপি আমাদের 6 ঘরে আছে, আমরা 6.7 হয়েছে, 7 টার্গেট করেছি, 8 আমাদের টার্গেট সামনে আছে। তো সবকিছু মিলিয়ে সেটা আমাদের আছে। রেমিটেন্সে কিছু ধাক্কা যে মধ্যপ্রাচ্যের কারণে আমাদের থাকলেও কিন্তু খুব বড় ধরনের ক্ষতি এখন পর্যন্ত হচ্ছে কিন্তু সেটা আমরা বলতে পারবো না, কারণ রেমিটেন্স লোক হয়তো আমাদের ফেরত এসেছে কিন্তু অর্থের দিক থেকে সেটা কিন্তু খুব বেশি কম না। তো সেই জায়গাটা আমাদের আছে। হ্যাঁ, এগুলো হলো আমাদের অনুকূল সাইড। যেটা আমাদের দরকার, যেটা আমরা দীর্ঘদিন ধরে আমরা লালন করছি, সেটা হলো যে আমাদের খুব দ্রুত আপনার বিদ্যুৎ এবং গ্যাসের যে সংকটটা আছে, এটা উত্তরণের পথ আমাদের বের করতে হবে। এখানে কিন্তু মুখ বন্ধ করে রাখার কোনো সুযোগ নাই, চোখ বন্ধ করে রাখার কোনো সুযোগ নাই। আমরা অতীতে যেটি করেছি সেটি অবশ্যই আমাদের দায় আমাদের কিন্তু এখন দিতে হচ্ছে। আপনি দেখেন যেখানে আমাদের বিদ্যুতের চাহিদা সেই চাহিদা অনুযায়ী আমরা বিদ্যুৎ সরবরাহ করতে পারছি না, যদিও এই সরকার খুব দ্রুত গতিতে বিদ্যুৎ উৎপাদনের বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে এবং বিদ্যুতের বেশ কিছু আপনার যোগানও দেওয়া হয়েছে। এই দুটি বিষয় কিন্তু খুব কঠিন। একটা হলো যে রাতারাতি বিদ্যুৎ পাওয়া যাবে না, আরেকটা হলো গ্যাসও রাতারাতি কিন্তু আপনি পাইপলাইনে নিয়ে আসতে পারবেন না। গ্যাস আমাদের আছে কিন্তু আমরা কূপ খনন করি নাই, উৎপাদনে যাই নাই, পাইপলাইনগুলো সম্প্রসারণ করি নাই। অতীতের এই যে আমাদের এই যে উদাসীনতা, তার মাসুলটা কিন্তু এখন দিতে হচ্ছে আমাদের। আমরা যদি সাফিসিয়েন্ট গ্যাস এবং বিদ্যুৎ দিতে পারতাম, বিদেশি বিনিয়োগ আরো অনেক বেশি আকর্ষণ করতে পারতাম, কারণ এখানে শ্রম আপনার এখন কিন্তু রাজনৈতিকভাবে খুব একটা বাংলাদেশে নাই, অস্থিতিশীলতা নাই, রাজনৈতিক স্থিতিশীলতা রয়েছে, যে কারণে প্রধানমন্ত্রীর ওই অনুষ্ঠানে কিন্তু একজন জার্মান বিনিয়োগকারী তিনি বক্তব্য রেখেছেন, খুব চমৎকার। আমি পড়ছিলাম এখানে আসার আগে অফিসে, সেখানে তিনি বলেছেন যে তিনি বাংলাদেশে একটি ইন্ডাস্ট্রি করেছেন, মাত্র 20 জন লোক দিয়ে শুরু করেছিলেন, এখন সেই কারখানায় 1,500 লোক কাজ করে। অর্থাৎ সেটা কিন্তু অগ্রগতি হচ্ছে, এগোচ্ছি আমরা। তো এটা কিন্তু একটা বড় বার্তা আমাদের জন্য যে হ্যাঁ, যদি রাজনৈতিক স্থিতিশীলতা থাকে, অবকাঠামো সুযোগ সুবিধা আমরা দিতে পারি, তাহলে ভৌগোলিক অবস্থানের কারণে এবং আমাদের দেশের মানুষের সিনসিয়ারিটির কারণে, শ্রমমূল্য কমের কারণে, অনেকগুলো কারণে কিন্তু আমাদের ইতিবাচক যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনাটাকে আমাদের কাজে লাগাতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী যেখানেই যাচ্ছেন সেখানেই কিন্তু এই আহ্বানটা করছেন বিনিয়োগকারী, যে আপনারা আসুন, দেখুন, আপনারা বিনিয়োগ করুন। এবং এটা কিন্তু আমার মনে হয় যে কথাটা ভাই বললেন যে আমাদের সরকার প্রধানের পক্ষ থেকে এই আহ্বান যখন থাকে,
তখন কিন্তু বিনিয়োগকারীরা একটা নিশ্চয়তা পায়, একটা নিরাপত্তা বোধ তাদের মধ্যে জাগ্রত হয়। সেই জায়গাটাকে আমাদের কাজে লাগাতে হবে। আশা করি আমাদের এই পরিস্থিতির উন্নয়ন ঘটবে এবং বিনিয়োগকারীরা বাংলাদেশমুখী হচ্ছে আরো বেশি পরিমাণে হবে। আমরা একটু দেশের দিকে যাই, দেশের দিকে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন সামনেই আছে, আর 4 দিন পরে এই নির্বাচনটি হবে এবং দেখা যাচ্ছে খবরাখবর হচ্ছে যে মোটামুটি একটা প্রতিদ্বন্দ্বিতামূলক পরিবেশ বিরাজ করছে, ডিবেট হচ্ছে। আগামীকাল বিভিন্ন প্রার্থীরা আবার জনসংযোগে নামছেন। এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন জনাব সাইফুল সাহেব? আপনাকে এটা স্পষ্ট যে নারায়ণগঞ্জ ঢাকার সবচেয়ে কাছের সিটি কর্পোরেশন এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের এটি প্রথম নির্বাচন। এই কারণে কিন্তু বিষয়টা ঐতিহাসিক এবং আপনি লক্ষ্য করবেন যে এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু ভোটার সংখ্যা যাই হোক মাত্র 4 লক্ষ ভোটার, কিন্তু গোটা নারায়ণগঞ্জ, ঢাকা, এমনকি বাংলাদেশের চোখ কিন্তু এখন নারায়ণগঞ্জের দিকে, অস্বীকার করার কোনো উপায় নেই। যদিও নির্দলীয় এই নির্বাচনটি স্থানীয় সরকার নির্বাচন, কিন্তু একটি দলীয় আমেজও কিন্তু সৃষ্টি হয়েছে। যেমন নির্বাচনী আমেজ সৃষ্টি হয়েছে, তেমন দলীয় আমেজও কিন্তু সৃষ্টি হয়েছে। দারুণ উৎসাহ মানুষের মধ্যে জেগেছে এবং এখন পর্যন্ত বলা যায় নির্বাচন কমিশন যেসব পদক্ষেপ গ্রহণ করেছে, আমরা মনে করি পরিবেশগত সঠিকভাবে সবকিছু অগ্রসর হচ্ছে। এখন পর্যন্ত বড় ধরনের তো দূরের কথা, ছোট কিন্তু কোনো ধরনের বিশৃঙ্খলা, অরাজকতা, মারামারি, হানাহানি হয়নি। আরেকটি কথা দেখেন, নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশন যেসব বিধিমালা করেছে, বিধিবিধান করেছে, নির্বাচনী আচরণ বিধি করেছে, সেগুলো কিন্তু যথেষ্টভাবে মেনে চলার চেষ্টা করা হচ্ছে। আপনি দেখেন সেখানে বড় ধরনের মিটিং করা হচ্ছে না, সভা সমাবেশ করতে দেওয়া হচ্ছে না, দরজায় দরজায় ভোটারদের যেতে হচ্ছে, কিন্তু 4 রঙের পোস্টার করা যাচ্ছে না, গেট করা যাচ্ছে না। এগুলো অবশ্যই একটা ইতিবাচক দিক এবং একজন প্রার্থী অন্য প্রার্থীকে আক্রমণ করে কথা বলছে না এবং যদি কোথাও সামান্য ব্যাঘাত ঘটছে তাদের কিন্তু শোকজ করা হচ্ছে, সতর্ক করা হচ্ছে এবং তাদেরকে বলা হচ্ছে যে এমন যদি হয় নির্বাচনও স্থগিত হয়ে যেতে পারে। নির্বাচন কমিশন থেকে এটি বলা হচ্ছে। আরেকটা ব্যাপার দেখেন যে নির্বাচন কমিশন যথেষ্ট পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা কিন্তু সেখানে গ্রহণ করেছে। ইতিমধ্যে সেখানে বলা হচ্ছে যে 5000 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে। নির্বাচনের 2 দিন আগে থেকে সেনাবাহিনী আপনার সেখানে মোতায়েন করা হবে এবং নির্বাচনের পর পর্যন্ত 2 দিন থাকবে এবং আরো করা হবে। ইভিএম সিস্টেমে একটা নতুন পদ্ধতি যেটা নিয়ে আসা হয়েছে, সেখানে 9টি ইয়েতে আপনার ভোট হবে ওয়ার্ডে এবং সেটাও আমরা মনে করি পজিটিভ। প্রথম পর্যায়ে অন্তত 2 জন প্রার্থী সেখানে দারুণভাবে অনীহা প্রকাশ করলো। এখন আমরা দেখছি যে তারাও বলছেন যে না, এটা হতে পারে এবং কিছু সাজেশন আছে কিন্তু তারা মেনে নিয়েছেন এবং চমৎকার একটা পরিবেশের মধ্য দিয়ে কিন্তু নির্বাচনটা অগ্রসর হচ্ছে। নাজমুল সাহেব, আপনি কিভাবে দেখছেন নারায়ণগঞ্জে ইভিএম, প্রযুক্তিগত দিক কিংবা এই যে সার্বিক নির্বাচন কমিশনের ব্যবস্থা? আমি কিছুদিন দেশের বাইরে থাকার কারণে আমার ইংল্যান্ডে 2টি নির্বাচন প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণের সুযোগ হয়েছিল। বাংলাদেশে আমাদের মানুষের যে আসলে আমরা গণতন্ত্র মনস্ক, এটির একটি অন্যতম ব্যাপারটা হচ্ছে নির্বাচন আসলে একটি ফেস্টিভ মুড চলে আসে। আপনি দেখবেন দেশের বাইরে, আমি ইংল্যান্ডে জাতীয় নির্বাচনগুলোর দিনও কিন্তু কারো কোনো খবরই থাকে না এবং টার্ন আউট রেটও কিন্তু খুবই কম, 20%-এর নিচে। কিন্তু আমাদের এখানে যদি একটা পৌরসভা নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচনও কিন্তু একটা উৎসবের আমেজ তৈরি করে। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে আমি ছিলাম আর কি, টের পাওয়া যায় না, বোঝা যায় না যে প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে। তো যেই ব্যাপারটি আমরা দেখি যে নারায়ণগঞ্জ নির্বাচনে একটা পজিটিভ দিক আমরা দেখছি যে যদিও এটি দলীয় নির্বাচন না, আমাদের বিরোধী দলের অব্যাহত নির্বাচন বর্জনের যে হুমকি দিচ্ছে, যে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন যদি না হয়, সংসদ বর্জন, এখানে কিন্তু ডেমোক্রেটিক্যালি পার্টিসিপেশনটা কিন্তু খুব একটা জাতিকে আশাবাদী করে তুলছে যে না, ওনারা আসলে আসবেন। ইভিএম ব্যবহার নিয়েও কিন্তু বিরোধিতা করছে, কিন্তু নির্বাচন ওনাদের প্রার্থী কিন্তু ঠিকই পার্টিসিপেট করছে। পৃথিবী যেখানে টেকনোলজিক্যালি অ্যাডভান্স হয়ে যাচ্ছে, আমাদের মতো দেশে যেখানে হিউজ পপুলেশন, আপনার ভোটার টার্ন আউট 90%-এর উপরে, এখানে কিন্তু একটা অনেক বড় ব্যাপার হচ্ছে ভোট গণনা। এখন প্রযুক্তিকে ব্যবহার করে যদি আমি এটিকে খুবই কুইকলি করে ফেলা যায়, এটিতে কারো কোনো প্রবলেম থাকার কিন্তু কোনো কথা না। ইভিএম মেশিন নিয়ে আমি ইভিএম একটু পড়ালেখা করার কারণে আমি যতটুকু জেনেছি যে ইভিএমটা আসলে মানে যতটা কমপ্লিকেটেড করে দেখানো হচ্ছে,
ইট ইজ এ ভেরি সিম্পল মেশিন এন্ড ভেরি সিম্পল টেকনোলজি। এটা কি বাংলায় বললে কিন্তু আমার মনে হয় অনেক সহজ হতো, যে ভোট দেওয়ার জন্য, ভোট দেওয়ার যন্ত্র। তাহলে কিন্তু আর ভয় পাওয়ার কোনো কিছু থাকতো এটা না। আপনি যেভাবে টিকটা দিচ্ছেন, টিক দেওয়ার বদলে আপনি সুইচ চাপছেন, এবং এখানে সেন্ট্রাল যে ইউনিটটা থাকছে ওখানে এটি আপনি যখনই একটা টিপ দিচ্ছেন ওখানে একটা সংখ্যা হিসেবে কাউন্ট হচ্ছে। হ্যাঁ, এখানে ইভিএম এর ক্ষেত্রে বুয়েট যেহেতু এটার গবেষণা এবং উন্নয়নের কাজ করেছে, ওদের প্রতি আমার একটা অনুরোধ থাকতে পারতো যে ভোটটা দিচ্ছে এখানে অনেকেই অনেক ধরনের, আমি কিন্তু পজিটিভলি দেখি জিনিসটাকে, যে মানুষ টেকনোলজিক্যালি অ্যাডভান্স হচ্ছে। আমাদের দেশে আপনি জানেন প্রযুক্তির ভীতি একটা কাজ করে। যখন বাংলাদেশ সাবমেরিন কেবলের সাথে সংযুক্ত হতে গেল, আমাদের ওই সময় বিএনপির তথ্যমন্ত্রী জনাব নজমুল হুদা বললেন যে দেশের তথ্য পাচার হয়ে যাবে, এজন্য আমরা সাবমেরিন কেবলে যুক্ত হলাম না। দেশ কিন্তু 10 বছর পিছিয়ে পড়েছে, এবং এটি আমরা অনেক বেশি চড়া মূল্য দিয়ে আমরা লাস্টে কানেক্ট করা হয়েছে। যেটা হয়েছে, ইন্ডিয়া কত এগিয়ে গিয়েছে প্রযুক্তিগতভাবে, আমরা কিন্তু পিছিয়ে পড়েছি একটিমাত্র পলিসিগত ডিসিশনের কারণে। তো এখন আমি মনে করি যে ইভিএম এমন একটি এখন সময়ের প্রয়োজন। আমরা দেখি যে ভোট গণনা নিয়ে, ভোট ছিনতাই, ব্যালট ছিনতাই, এটি তো আর এখানে হওয়ার কোনো চান্স নাই, কারণ একই সাথে 4 থেকে 5টা জায়গায় কিন্তু এটা স্টোর হচ্ছে। এবং যারা এটি সিকিউরিটি নিয়ে প্রশ্ন করে, ওপেন এখনো এটা অনেক জাতীয় নির্বাচন অনেক দেরি, এজন্যই তো এই টেস্টিং গুলো হচ্ছে। পাইলটিং প্রজেক্ট। আপনাদের যদি কোনো সাজেশন থাকে, যদি বিদেশি বিশেষজ্ঞেরও প্রয়োজন পড়ে, যদি আমি বিদেশি বিশেষজ্ঞ আনার ক্ষেত্রে একটু অনীহা প্রকাশ করি, আমাদের দেশে অনেক ভালো ভালো টেকনোলজি এক্সপার্ট আছে। আপনারা দেখেন, ওপেন বিএনপির পক্ষ থেকেও এক্সপার্ট দেখ, আওয়ামী লীগের পক্ষ থেকে এক্সপার্ট দেখ, দরকার হলে ভোট কেন্দ্রে যাওয়ার আগে যন্ত্রগুলো পরীক্ষা করে নেওয়া হোক। কিন্তু এই ভীতি কাজ করে একটা জিনিস স্টপ করে রাখাটা আমি মনে করি একটা মানে বোকামি ছাড়া আর কিছু হবে। দেশের মানুষ নির্বাচন শেষ হওয়ার 1 ঘন্টার মধ্যে, 2 ঘন্টার মধ্যে রেজাল্টটা জানতে পারবে, এর থেকে আর বড় কি? না, আমি একটু যুক্ত করতে চাই। মানুল, আপনি জানেন সেটা হলো যে রিপোর্টার্স ইউনিটি, আমাদের আমরা ভোট কিন্তু গত 5 বছর ধরে, আরো বেশি সময়, 5 বছর ধরে আমরা এই সিস্টেমই দিচ্ছি, এবং ভোট দেওয়ার 1 ঘন্টার মধ্যে রেজাল্ট কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। ইঞ্জিনিয়ারদের সংগঠন সম্প্রতি পৃথিবীর এখন ম্যাক্সিমাম দেশে যেখানে ওভার পপুলেশন আমাদের মতো, হাইয়েস্ট ভোটার টার্ন আউট রেট, ওখানে কিন্তু এই প্রযুক্তিটা মানে এটার কোনো আর বিকল্প নাই। এখন যদি আমি বলি যে মোবাইল ফোন নিয়ে কথা বললে আমার কথা রেকর্ড করতে পারবে, অথবা আমার কথা অন্য কেউ শুনতে পারবে, তৃতীয় পক্ষ কান পাততে পারবে, তাহলে যদি আমি কথা বলা বন্ধ করে দিই তাহলে কি চলবে? না, আমাদের পার্শ্ববর্তী ভারতের পশ্চিমবঙ্গে দেখেন, এত বড় নির্বাচন হয়ে গেল, ইভিএম সিস্টেমের ছাড়াও আরেকটি 1 মিনিট আমি একটু অ্যাড করতে চাই, যে মানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে আওয়ামী লীগের, আমি দলীয় সরকারের অধীনে যে একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে, উপনির্বাচনগুলো, পৌরসভা নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, এবং আমি তো আশা করবো নারায়ণগঞ্জ নির্বাচন, একটা চট্টগ্রাম নির্বাচন একটা প্রমাণ যে এখন মিডিয়ার যেভাবে এক্সপ্যানশন, আর সবখানে আপনার মানুষের যে পরিমাণ প্রেজেন্স, এখন ওই যুগটা কিন্তু নাই। আমরা কিন্তু এখন আগে ইলেকশন হলে মানুষের মানে গোলাগুলি, ভোট বাক্স ছিনতাই, এখন ওইগুলো ভয় পাওয়ার কোনো কারণ নাই। উল্টা তত্ত্বাবধায়ক সরকারের কাছে গণতন্ত্র ছিনতাই হওয়ার নজির আমরা দেখেছি। ভোটার তালিকা হচ্ছে, ছবিযুক্ত যে ভোটার তালিকা হচ্ছে, আপনি সেটাও তো একসময় আমাদের কাছে, আমি একটা প্রশ্ন সবসময় রাখতে চাই, সেটা হলো যে দেখেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন যে নির্বাচন হচ্ছে, কিংবা সম্প্রতি যে উপনির্বাচনগুলো যেগুলো হয়েছে, ভোলায় বলেন কিংবা হবিগঞ্জে, আপনি কোনো একজন ভোটার কি অভিযোগ করেছেন যে আমি ভোট কেন্দ্রে গিয়ে আমার ভোট দিতে পারি না, যে আমি গিয়ে দেখেছি যে আমার ভোট অন্য কেউ দিয়ে দিয়েছে? একজনের অভিযোগ কিন্তু আমরা শুনি নাই। কিন্তু আগে কিন্তু এরকম আমরা শুনতাম, নাম্বার খুঁজে পাইনি, অথবা যাওয়ার সময় বলা হয়েছে আপনার ভোট শেষ, না গিয়ে দেখা গেল বলে আপনার ভোট দিয়ে দিয়েছে। এটা কিন্তু এই গত নির্বাচনে কি সেটা পাওয়া গেছে? একজনও পাওয়া, এই যে ভোটার আইডি কার্ড, এটাও তো দুর্বোধ্য ছিল। আরেকটা ব্যাপার কি, আমরা একটা কমন প্র্যাকটিস কিন্তু আমরা দেখি যে এই যে সারা পৃথিবীর সমস্ত নিউজ পেপার গুলা থেকে শুরু করে সমস্ত, এখন কিন্তু বিদেশি আপনার পর্যবেক্ষক দলও থাকে, সবাই কিন্তু রিপোর্ট দিয়েছে বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হয়েছে। কিন্তু আমাদের সম্মানিত বিরোধী দল বললো যে স্থূল কারচুপি, সূক্ষ্ম কারচুপি, ডিজিটাল কারচুপি। মানুষ এখন অনেক সচেতন, এসব মানে রাজনৈতিক কিছু বক্তব্য কিন্তু মানুষ কিন্তু আর ওইভাবে, অ্যাটলিস্ট আমাদের নতুন প্রজন্ম কিন্তু এগুলো অ্যাকসেপ্ট করতে রাজি না। তো আমরা উদাত্ত আহ্বান জানাবো যে মানে এগুলোর বাইরে থেকে এসে যেন ডেমোক্রেটিক্যালি প্র্যাকটিসটা আমরা আরো ভালোভাবে করতে পারি, এইভাবে আমাদের এগিয়ে যাওয়া উচিত। যে কোনো সমালোচনা থাকলে সংসদে করুন। আশা করি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনটি একটি সুন্দর নির্বাচন আমরা দিতে পারবো, এবং এতে গণতান্ত্রিক প্রক্রিয়া, নির্বাচন পদ্ধতিও একটা নতুন একটা ধাপে উপনীত হবে, সে প্রত্যাশাই রইল। আমরা একটু ভিন্ন দিকে দৃষ্টি দিতে চাই। লিবিয়া,
লিবিয়াতে গাদ্দাফির মৃত্যু পরবর্তী যে পরিস্থিতি, একটু তার নিজের শহর সিরতেও গণহত্যা হচ্ছে, ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল এনটিসি একটা রূপরেখা দিয়েছে, রোডম্যাপ দিয়েছে 8 মাসের মধ্যে একটি নির্বাচনী ব্যবস্থা করার। আপনি কিভাবে দেখছেন এটাকে? আমরা যদি দেখি যে মিডল ইস্টে যে একটা টার্মোল সিচুয়েশন এখন চলছে, প্রত্যেকটা দেশের সরকার পরিবর্তনের যেই একটা মানে এটার পজিটিভ নেগেটিভ দুটোটা সাইডেই কিন্তু আছে। যদিও মানে গণতন্ত্রের দিকে লিবিয়া যদি যাচ্ছে, এটি একটি ভালো দিক, কিন্তু এভাবে গাদ্দাফিকে হত্যা করা এটি কিন্তু, এবং এই যে গণহত্যা শুরু হয়েছে, লিবিয়ার এমনি কিন্তু পপুলেশন খুবই কম, অনলি 55 লাখ, লেস দেন দ্যাট। তো এর মধ্যে যদি একটা গণহত্যা সংগঠিত হয়, আসলে খুবই দুঃখজনক। এবং সবচেয়ে যে ব্যাপারটি দেখি যে মানে মানবতার বিপর্যয় ঘটে এমন কোন অ্যাক্টিভিটিজই আমরা দেখেছি ন্যাটোর যেভাবে এখানে অ্যাটাক ছিল, এবং তাদের যে মূল টার্গেটটা ছিল যে গাদ্দাফিকে ক্ষমতা থেকে সরানো, এটি তো হয়েছে। এখন আমরা আশা করব যে শান্তিপূর্ণ এবং জনগণের জন্য লিবিয়ার, আপনি একটা জিনিস দেখুন, বাংলাদেশের প্রচুর মানুষ কিন্তু লিবিয়াতে কাজ করতো, এবং আমরা 50,000-এর মতো আছে। তো আমাদের সরকারের প্রতি আহ্বান যে আমাদের জনগণের যারা ওখানে শ্রমিকরা কাজ করছে, তাদেরও যে সুরক্ষার বিষয়টি জাতিসংঘের মাধ্যমে অবগণনা, ওদিকেও খেয়াল রাখা উচিত। আপনি কিভাবে দেখছেন? আমি একটু ভিন্নভাবে দেখি। সেটা হলো যে আসলে আফ্রিকায় পশ্চিমা শক্তি দাঁত না বসাতে পারার অন্যতম কারণ ছিল এবং বাধা ছিল গাদ্দাফি। এবং এই লিবিয়ায় সবচেয়ে বেশি আপনার ভালো এবং উন্নত মানের তেল সম্পদটা ছিল। এই লিবিয়ায় যেভাবে ইচ্ছা সেভাবে ইউরোপিয়ান তেল কোম্পানিগুলো কিন্তু ঢুকতে পারে নাই, বিকজ গাদ্দাফি। এই লিবিয়ায় আপনার ওয়ার্ল্ড ব্যাংক, IMF ঢুকতে পারে নাই। এবং টোটাল আফ্রিকার মধ্যে লিবিয়ার মানুষের জনজীবনটা, জীবনযাত্রা অনেক বেশি উন্নত ছিল, অবকাঠামোগত সুবিধাটা অনেক বেশি ছিল। হ্যাঁ, তাদের মধ্যে গণতন্ত্র তারা পায় নাই, মানবাধিকারটা ছিল, কিন্তু সেখানে গাদ্দাফির বাইরে কিন্তু কোনো নেতৃত্ব নাই এই মুহূর্তে। এবং সম্প্রদায়গত আপনার দাঙ্গা সেখানে কিন্তু রয়ে গেছে, সম্প্রদায়গত আপনার বিরোধটা কিন্তু চরম। এই যে ন্যাটো কিংবা পশ্চিমা শক্তি মানুষের হাতে হাতে অস্ত্র দিল, এই অস্ত্র কারা তুলবে? বিশাল একটা ন্যাটো যে সেখানে প্রায় 8,000 বার বিমান হামলা চালালো, এর মাসুল কিভাবে হবে? বললেই তো হলো না যে 8 সপ্তাহের মধ্যে কিংবা আপনার 8 মাসের মধ্যে নির্বাচন হবে, আপনার 2 মাসের মধ্যে সংবিধান দিয়ে দেবে। তাও যদি এরকমই হতো অঙ্কে কষে, তাহলে তো আফগানিস্তানে আজকে এই অবস্থা সৃষ্টি হতো না, তাহলে তো ইরাকে আজকে এই অবস্থা সৃষ্টি হতো না। আপনি সেই জিনিসটা কিন্তু আপনাকে খুব সতর্কভাবেই আমার মনে হয় আমাদের দেখতে হবে। আমরা চাই যে প্রকৃত অর্থে লিবিয়ার মানুষ গণতন্ত্র ভোগ করুক, তারা তাদের মানবাধিকার প্রাপ্ত হোক, এবং তারা সত্যিকার অর্থে গণতন্ত্র পাক, কিন্তু শান্তিপূর্ণ অবস্থা থাকুক। আর সেটা যদি না হয়ে তারা আফগানিস্তানের আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করতে চাচ্ছিলাম। কর্নেল গাদ্দাফির যেই ইয়াটা হলো, তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পরে কর্নেল গাদ্দাফি কিন্তু ওনার বঙ্গবন্ধুর খুনিদেরকে ওখানে আশ্রয় দিয়েছিলেন, এবং এরপরে উনি আবার মাননীয় প্রধানমন্ত্রী যখন 96-এ আসলেন, উনি চিঠিও লিখেছিলেন যে ক্ষমা করে দিতে। তো একটা জবাবও দিয়েছিলেন। তো খুনিদেরকে যে আশ্রয় দেয় এবং খুনিদেরকে যারা প্রশ্রয় দেয়, এটার পরিণতি কিন্তু এরকমই হয়। আজকে আমরা সেটা দেখলাম। আমি ব্যক্তিগতভাবে খুবই দুঃখিত হই নাই যে এইভাবে ওনার পরিণতিটা এরকম, সব ডিক্টেটরের এরকম একটা পরিণতি হয়। তবে আমাদের প্রত্যাশা থাকবে লিবিয়ার শান্তিপূর্ণ পরিবেশ বিজয় থাকুক এবং স্বাভাবিক গণতন্ত্রের একটা বিকাশ এবং প্রচলন শুরু হোক। আপনাদের সবাইকে ধন্যবাদ অনুষ্ঠানে কষ্ট করে আসার জন্য, আলোচনার জন্য। সুই দর্শক, আমাদের অনুষ্ঠান শেষ করতে